আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু বেশ ইন্টারেস্টিং। অহংকার বা ইগো। প্রায়শই শোনা যায় যে এটাই নাকি আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ঠিক। আমাদের হাতে একটা উৎস আছে যেখানে রায়ান হলিডের ভাবনা তুলে ধরা হয়েছে। উনি বলছেন আমাদের ভেতরের আসল শত্রু নাকি এই ইগো। একদম। তো এই আলোচনায় আমরা শুধু ওই দাম্ভিকতা বা গর্ব নয়, বরং ইগোর সেই সূক্ষ্ম দিকটা, হ্যাঁ, যেটা ভেতরে ভেতরে কাজ করে। ঠিক সেই ভেতরের কণ্ঠস্বর যা বলে আমি সব জানি বা আমি সেরা, একটু দেখার চেষ্টা করব কিভাবে এই ধারণাগুলো আমাদের স্বপ্ন ভেঙে দিতে পারে বা এগিয়ে যাওয়া আটকে দেয়। হ্যাঁ, আজকের লক্ষ্য সেটাই, এই উৎসের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করা যে জীবনের 3টে গুরুত্বপূর্ণ ধাপে, ধরুন উচ্চাকাঙ্ক্ষা অ্যাসপায়ার, তারপর সাফল্য বা সাকসেস, আর ব্যর্থতা বা ফেলিয়ার, এই 3টে পর্যায়ে ইগো ঠিক কিভাবে কাজ করে আর এর থেকে বাঁচার উপায় বা কি হতে পারে। আচ্ছা, উৎসটাই তো জীবনের এই 3টে ধাপের কথাই বলা হয়েছে। তাহলে চলুন প্রথমটা দিয়েই শুরু করি, ওই অ্যাসপায়ার বা উচ্চাকাঙ্ক্ষার পর্যায়টা। হ্যাঁ, নিশ্চয়ই। যখন কেউ সবে শুরু করছে, শিখছে, নতুন কিছু করার চেষ্টা করছে, তখন ইগো কিভাবে বাধা দেয়? দেখুন, উচ্চাকাঙ্ক্ষার সময় শুরুর দিকে ইগো বেশ কৌশলী হতে পারে। কি রকম? দুরকমভাবে কাজ করতে পারে। এক, এটা মনে করাতে পারে যে আরে শেখা বা প্রশ্ন করাটা আসলে দুর্বলতা। ও আচ্ছা। অথবা মনের ভেতরে হয়তো এই বিশ্বাসটা গেঁথে দেয়, আমি এখন হয়তো কিছু না, কিন্তু একদিন ঠিক দেখিয়ে দেব। এই দ্বিতীয়টা তো বেশ কমন মনে হচ্ছে। হ্যাঁ, আর এই ভাবনাটা অনেক সময় আসে গভীর নিরাপত্তাহীনতা থেকে। ইগো তখন একটা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। এই যেমন ধরুন আব্রাহাম লিঙ্কনের উদাহরণটা যদি দেখি। হ্যাঁ, বলুন। খুব সাধারণ পরিবার থেকে এসেছিলেন, কিন্তু তার মধ্যে শেখার আগ্রহ, শোনার ক্ষমতা ছিল অসাধারণ। বিনয় ছিল তার আসল শক্তি। ইগো তাকে আটকাতে পারেনি। লিঙ্কনের উদাহরণটা আসলেই খুব পাওয়ারফুল। এত প্রতিকূলতার মধ্যেও ওই বিনয়টা ধরে রাখা সহজ নয় একদমই। একেবারেই না। আচ্ছা, এবার আসি পরের ধাপে। উচ্চাকাঙ্ক্ষার পর্যায়ে পেরিয়ে কেউ যখন সত্যিই সফল হয়, তখন তো মনে হতেই পারে যে একটু ইগো থাকা ভালো, আত্মবিশ্বাস বাড়ায়। উৎসটাই ব্যাপারে কি বলছে? ঠিক এখানেই কিন্তু ইগো সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই? হ্যাঁ, কারণ সাফল্য অর্জন করার চেয়েও কিন্তু সাফল্য ধরে রাখাটা বেশি কঠিন। আর ইগো তখন ফিসফিস করে বলতে শুরু করে, ব্যাস তুমি পৌঁছে গেছো, আর শেখার কি দরকার, আর পরিশ্রম করেই বা কি হবে। একটা আত্মতুষ্টি চলে আসে। সুস্থ আত্মবিশ্বাস আর ইগোর মধ্যে একটা পার্থক্য আছে। অবশ্যই। সুস্থ আত্মবিশ্বাস আসে নিজের যোগ্যতা আর কাজের ওপর ভরসা থেকে, কিন্তু ইগো নির্ভর করে বাইরের লোকের প্রশংসা বা স্বীকৃতির ওপর। আচ্ছা, নেপোলিয়নের কথাই ভাবুন না, অসাধারণ ক্ষমতা ছিল, কিন্তু ইগো তাকে এমন অন্ধ করে দিয়েছিল যে তিনি নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করেন। একদম। আর তার ফল কি হয়েছিল আমরা সবাই জানি, পতন। শুধু নেপোলিয়ন কেন, আজকের কর্পোরেট ওয়ার্ল্ডেও তো এমন উদাহরণ কম নেই। কত লিডার সাফল্যের চূড়ায় উঠে ইগোর কারণে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ঠিক। তার সাফল্যের সময় বিনয়ী থাকা, শেখাটা চালিয়ে যাওয়া, এটাই আসল চ্যালেঞ্জ। একেবারে, এটাই মূল কথা। বেশ, সাফল্যের সময় ইগোর বিপদটা বোঝা গেল, কিন্তু ব্যর্থতা, সেটা তো এমনিতেই খুব কঠিন একটা সময়। তখন ইগো কিভাবে বিষয়টাকে আরো খারাপ করে তোলে? উৎস কি বলছে এই নিয়ে? ব্যর্থ হলে ইগোর প্রথম কাজই হলো দোষারোপ করা। অন্যদের? হ্যাঁ, হয় অন্যদের দোষ দেওয়া, সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বা পরিস্থিতির দোষ দেওয়া, আমার ভাগ্যটাই খারাপ। নিজের দিকে তাকাতে দেয় না। একদম। নিজের ভুল বা দুর্বলতা স্বীকার করার বদলে বাইরের কারণ খুঁজে একটা সান্ত্বনা পেতে চায়। এখানেই থমাস এডিসনের মতো মানুষদের সাথে পার্থক্যটা তৈরি হয়। তিনি তো হাজারবার ব্যর্থ হয়েছিলেন। তাহলে হয়তো আমরা আজকের এই আলো বা বিদ্যুৎ পেতামই না। সত্যি। ইগো আসলে ব্যর্থতার কষ্টটাকে আরও বাড়িয়ে তোলে, সহজে উঠে দাঁড়াতে দেয় না। এটা খুব সত্যি কথা। ব্যর্থতার সময় নিজেকে বাঁচানোর এই যে একটা প্রবণতা, এটা খুব স্বাভাবিক মনে হলেও উৎস বলছে এটাই আসলে শেখার পথের সবচেয়ে বড় বাধা। ঠিক।
তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে যে জীবনের প্রত্যেকটা পর্যায়েই, সে উচ্চাকাঙ্ক্ষাই হোক, সাফল্য বা ব্যর্থতা, ইগো আমাদের আটকাতে সবসময় রেডি। উৎসটিতে কিছু জরুরি প্রশ্নও তোলা হয়েছে, তাই না? যেমন আমাদের নিজেদের জিজ্ঞেস করা উচিত, কখনো কি ইগোর কারণে কোনো সুযোগ হাতছাড়া হয়েছে? বা হয়তো কাউকে ক্ষমা করা যায়নি কারণ ইগো বাধা দিয়েছে। ঠিক। অথবা শেখাটাই হয়তো থেমে গেছে কারণ মনে হয়েছে আমি তো সব জানি। এই প্রশ্নগুলো নিজেদের করাটা খুব দরকারি, কারণ ইগো তো একটা ভেতরের শত্রু যার সাথে লড়াইটা আসলে প্রতিনিয়ত চালিয়ে যেতে হয়। লড়াইটা ঠিক কি রকম? লড়াইটা হলো নিজেকে বারবার মনে করানো যে শেখা কখনো শেষ হয় না, ভুল স্বীকার করতে লজ্জা পাওয়ার কিছু নেই, আর অন্যের কথা, অন্যের দৃষ্টিভঙ্গি শোনার জন্য মনটাকে খোলা রাখা দরকার। ইগো চায় আমরা শুধু নিজেদের নিয়েই মগ্ন থাকি। এই প্রশ্নগুলো সত্যি ভাবার মতো। নিজের অভিজ্ঞতার দিকে তাকালে হয়তো আমরা অনেকেই ইগোরের ছোট ছোট ফাঁদগুলো চিনতে পারব। নিশ্চয়ই পারব। উৎসটির শেষে একটা খুব মূল্যবান উপদেশও আছে। আছে। বলছে ইগোকে শত্রু ভেবে সচেতনভাবে দূরে রাখতে হবে। শিখতে লজ্জা পাওয়া চলবে না, ভুল স্বীকার করতে ভয় পেলেও চলবে না। আর সাফল্য এলে অহংকারী না হয়ে বরং কৃতজ্ঞ হতে হবে। একদম ঠিক। কারণ দেখুন, ইগো হয়তো কিছুক্ষণের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, এরকম একটা ভ্রম তৈরি করে, কিন্তু লম্বা দৌড়ে মানে লং টার্মে এটা কিন্তু পরাজয় ডেকে আনে। অন্যদিকে বিনয়, শেখার আগ্রহ, ভুল থেকে শিক্ষা নেওয়া, এগুলোই দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চাবিকাঠি। খুব সুন্দরভাবে বললেন। আজকের আলোচনা প্রায় শেষের দিকে, তবে শেষ করার আগে উৎস থেকে পাওয়া একটা গভীর প্রশ্ন আমি রেখে যেতে চাই। বলুন। প্রশ্নটা হলো, যদি কোনোভাবে আমাদের ভেতর থেকে এই ইগো জিনিসটাকে পুরোপুরি মুছে ফেলা যেত, তাহলে জীবনটা ঠিক কেমন হতে পারত? ওয়াও, এটা তো বিরাট প্রশ্ন। মানে আমাদের সাহস, আমাদের শেখার ক্ষমতা, এমনকি আমাদের সম্পর্কের গভীরতায় কতটা পার্থক্য আসত? সত্যি ভাবনার বিষয়। উত্তরটা হয়তো আমাদের বাইরে কোথাও নেই, আমাদের নিজেদের ভেতরেই খুঁজতে হবে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।